দেওয়ানি মামলায় ন্যায় বিচার পেতে সময় কেন শত্রু হয়ে দাঁড়ায়। নমস্কার, শুরু করছি লিগ্যাল প্লাস। গত বেশ কিছু ভিডিওতে আমরা আইনি একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের যে বিষয়, দেওয়ানি মামলায় ন্যায় বিচার পেতে সময় কেন শত্রু হয়ে দাঁড়ায়, এবং এই যে মামলাগুলো হয় সেই মামলাগুলোকে নিয়েই মূলত আজকের আলোচনা। দেওয়ানি মামলা হলো এমন এক ধরনের আইনি প্রক্রিয়া যেখানে ব্যক্তিগত অধিকার, সম্পত্তি বা আর্থিক ক্ষতির জন্য আদালতে মামলা করা হয়। এই মামলাগুলো সাধারণত চুক্তিভিত্তিক, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, পারিবারিক বিষয় যেমন দেনমোহর, ভরণপোষণ, বিবাহ বিচ্ছেদ, সন্তানের হেফাজত নেওয়া এবং সর্বোপরি ক্ষতিপূরণ পাওয়ার জন্যই করা হয়ে থাকে। দেওয়ানি মামলার বিচার প্রক্রিয়া দেওয়ানির কার্যবিধি 1908 অর্থাৎ কোড অফ সিভিল প্রসিডিওর দ্বারাই মূলত পরিচালিত হয় এবং এক্ষেত্রে সমন জারিও হয়ে থাকে। মামলা দায়েরের পর প্রথম ধাপ হলো সমন জারি করা। এটি সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ সমন জারি না হলে মামলার কার্যক্রম শুরু হয় না। সমন হলো সেই নোটিশ যা দিয়ে বিবাদীকে জানানো হয় যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেক সমন ঠিকমতো জারি না হওয়ায় মামলা দীর্ঘমেয়াদী হয়ে থাকে, এবং এই যে মামলা দীর্ঘমেয়াদী হয়ে থাকে তার অনেকগুলো কারণ রয়েছে। কারণ বিবাদীর লিখিত জবাব যেমন দাখিল, বিবাদীর লিখিত জবাব দাখিল হলো দেওয়ানি মামলার এক গুরুত্বপূর্ণ ধাপ। সমন জারি হলে যিনি বা যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তারা আদালতের মাধ্যমেই লিখিতভাবে তাদের প্রতিক্রিয়া বা যুক্তি জমা দেন, এবং এই ধাপে বিবাদী আদালতকে জানায় মামলাটির বিরুদ্ধে তার অবস্থান মূলত কী। সাধারণত এটি আইনজীবীর মাধ্যমেই করা হয়। আদালত এই জবাব গ্রহণ করার পরে মামলার পরবর্তী ধাপ যেমন শুনানি বা ইস্যু গঠন করা হয়। প্রথম যে শুনানি অর্থাৎ মামলার প্রথম যে শুনানি, মামলা দায়েরের পর এবং বিবাদীর লিখিত যে জবাব, সেই জবাব দাখিল হওয়ার পরেই আদালত প্রথম শুনানির জন্য তারিখ নির্ধারণ করেন, এবং এই ধাপে বিচারক দেখা যায় মামলার পক্ষগুলোর মধ্যে ঠিক কোন বিরোধী বিষয় সেখানে রয়েছে। যদি প্রথম শুনানিতে দেখা যায় যে পক্ষগুলোর মধ্যে কোনো বিরোধ নেই, সেক্ষেত্রে আদালত মামলাটি তাৎক্ষণিক নিষ্পত্তি করতে পারেন। তবে বাস্তবে এটি খুবই বিরল ঘটনা হয়ে থাকে। অধিকাংশ মামলায় বিরোধ থাকে, তার পরবর্তী ধাপগুলো যেমন ইস্যু গঠন, দলিল যাচাই এবং সর্বোপরি সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়েই এগোতে থাকে। ইস্যু গঠনটা কি না, ইস্যু গঠনটা হলো প্রথম শুনানির পর আদালত নির্ধারিত করেন মামলার বিরোধিতায় বিষয়গুলো ঠিক কী কী। কেবল এই বিষয়গুলোর ওপরেই মামলার কি বিচার হবে? ইস্যু গঠন হয়ে গেলে মামলার আরও স্পষ্টভাবে দুপক্ষের বিতর্কিত বিষয়গুলোকে মূলত ভিত্তি করেই এগোতে পারে বিচারক। উদ্ঘাটন বা পরিদর্শন বিষয়টা কি না, উদ্ঘাটন আর পরিদর্শন বিষয়টা হলো ইস্যু গঠনের পর বাদী বা বিবাদী আদালতের অনুমতি নিয়ে একবার লিখিত প্রশ্নাবলী দাখিল করতে পারেন। এই ধাপে কতগুলো তথ্য ও দলিল যাচাই করে থাকেন। এটি মামলার প্রমাণ সংগ্রহের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকেন। 30-এর ধারার যে তদবির, অর্থাৎ এই দেওয়ানি মামলায় 30-এর ধারা তদবির, এই পর্যায়ে মামলার নির্ধারিত শর্ত এবং সীমাবদ্ধতার মধ্যে যে কোনো তথ্য, দলিল বা সাক্ষ্য গ্রহণে আদেশ দিতে পারেন। এটি আদালতের নিজের উদ্যোগে বা কোনো পক্ষের আবেদন অনুযায়ী হতে পারে। এছাড়া কি থাকছে না, এছাড়া আদালত চাইলে দলিল পরিদর্শন, উপস্থাপন, আটক বা ফেরত সংক্রান্ত আদেশও দিতে পারেন। তবে চূড়ান্ত শুনানি, এই চূড়ান্ত শুনানি হচ্ছে এরপর চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয়। এই ধাপে বিচারক বাদী এবং বিবাদী জবানবন্দি গ্রহণ করেন এবং দলিল যাচাই, তার পাশাপাশি সাক্ষীদের জেরা পর্যন্ত বিচারক করে থাকেন। আরও যে বিষয়গুলো উঠে আসে এই মামলায়, যুক্তিতর্ক এবং রায়। চূড়ান্ত শুনানির পর আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শোনেন, এবং যুক্তিতর্ক হলো সেই সময় যখন বাদী এবং বিবাদী আইনজীবীরা আদালতের সামনে
নিজেদের যুক্তি উপস্থাপন করেন, তার ব্যাখ্যা করেন এবং তার পাশাপাশি কেন তাদের দাবি বা প্রতিকার মেনে নেওয়া উচিত এবং তার পাশাপাশি কেন অন্য পক্ষের দাবি খারিজ করা উচিত, এই বিষয়গুলোকে নিয়েই মূলত এই পর্বে আলোচনা হয়। তবে যুক্তির সময় আদালত দুটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখেন এবং সেটা হচ্ছে যে পরবর্তী ধাপে জমা দেওয়া যে দলিল এবং প্রমাণ, সাক্ষীদের দেওয়া তথ্য এবং আদালতের উপস্থাপিত যে বিরোধিতায় সেই বিরোধিতার বিষয়গুলো, পক্ষগুলোর যুক্তি শেষ হওয়ার পর বিচারক সব তথ্য এবং প্রমাণ যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেন। এরপর আদালতের রায় ঘোষণা করেন এবং শুধু তাই নয়, রায় হলো মামলার চূড়ান্ত সিদ্ধান্ত, যা মামলার দাবি পূরণ বা প্রত্যাখ্যানের কথা নির্ধারণ করে থাকে। রায়ের সঙ্গে ডিক্রি প্রদান করা হয়। এই ডিক্রিটা কি? ডিক্রি হলো আদালতের লিখিত আদেশ, যা প্রমাণ হিসাবে ব্যবহৃত হয় এবং যার ভিত্তিতে আদালত প্রয়োজনে সম্পত্তি, টাকা বা অন্যান্য প্রকারের যে কার্যাদেশ জারি করতে পারেন। মোটামুটি একটি দেওয়ানি মামলায় 12 থেকে 13টি ধাপ বা আরও বেশি স্তরের মধ্যে দিয়েই শেষ হয়। একটি ধাপ থেকে পরবর্তী ধাপে যেতে সাধারণত কমপক্ষে 2 মাসের কাছাকাছি সময় লেগে যায়। তাই সাধারণ হিসাব অনুযায়ী এক মামলার শুরু থেকে শেষ হতে কমপক্ষে 2 বছর সময় লাগে, কিন্তু বাস্তবে আরও বিষয়টা জটিল হয়ে যায়। কারণ আমরা যেটা দেখেছি, যার বিরুদ্ধে রায় আসে তিনি জেলা জজ আদালতে আবেদন জানান এবং সেই আবেদন বা আপিল নিষ্পত্তি কমপক্ষে 2 বছর লাগে। এরপর যদি হেরে যায় সেই পক্ষ হাইকোর্টে রিভিউ পিটিশন করে এবং সেই রিভিশন করার পর সেখানে আরও কমপক্ষে 3 বছর সময় লাগে। যদি হাইকোর্টে হেরে যায় তাহলে সেই অ্যাপিল বিভাগ যান সুপ্রিম কোর্ট, অর্থাৎ 3 বছরের সময়। এই সময় অনুযায়ী চূড়ান্তভাবে একটি মামলা শেষ হতে কমপক্ষে 10 থেকে 12 বছর সময় লেগে যায় এবং বাস্তবে এর চেয়ে বাস্তব জটিলতা আরও কিন্তু বড়। কখনো আদালত এমন আদেশ দেন যার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে এক বা উভয় তারা উচ্চ আদালতে রিভিশন করতে পারেন। তখন মূল মামলা বছরের পর বছর ঝুলে থাকে এবং নিম্ন আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম স্থগিত হয়ে যায়। এছাড়া উভয় পক্ষের সময়ের যে আবেদন সাক্ষী দেরি, সমন জারি না হওয়ার কারণে মামলা আরও দীর্ঘায়িত হয়। অনেক সময় সমন ঠিকমতো জারিও না হওয়ার কারণেই মামলাটি বছরের পর বছর শুধু ঘুরতে থাকে। সর্বাধিকভাবে দেওয়ানি মামলা নিষ্পত্তি হতে এত বেশি সময় লাগে মূলত প্রক্রিয়ার জটিলতা এবং শুধু তাই নয়, আদালতের ধীরগতি এবং পক্ষগুলোর দেরির কারণে। এবং এই দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে যখনই কোনো বাদী বা বিবাদী পক্ষের কোনো এক ইস্যুর ভিত্তিতে যখন মামলার প্রথম ধাপে শুনানি হয়, প্রথম পর্বেতে একটা নির্দেশ হয় এবং তারপর থেকে একের পর এক মামলার আইনি জটিলতা, যে আইনি জটিলতার মধ্যে দিয়ে এই 10 থেকে 12 বছর শুধু নয়, সেই মামলা নিষ্পত্তি হতে 50 বছরও লেগে যেতে পারে বা তারও বেশি। কারণ যেহেতু বিচার ব্যবস্থায় বেশ কিছু ধাপ রয়েছে এবং শুধু তাই নয়, বহু সময় আমরা দেখেছি যে কোনো বিচারক হয়তো আপনার বা আমার মামলাটি শুনছিলেন এবং পরবর্তী সময়ে তার পদোন্নতি হয়ে গেলেন এবং তার পদোন্নতি হয়ে যাওয়ার কারণে তিনি ওই এজলাস থেকে তার প্রমোশন হয়ে যাওয়ার পরে আবার যিনি দায়িত্বে আসবেন বা তিনি যখন এই মামলাটি শুনবেন তিনি আবার নতুন করে আবার সেই মামলা তাকে শুনতে হবে এবং এইভাবে বছরের পর বছর ধরে একটি মামলা ঘুরতেই থাকে এবং শুধু তাই নয়, যদি প্রথম পর্বে মামলার মীমাংসা হয়ে যায় তাহলে যে পক্ষ অর্থাৎ এই রায়ে খুশি নন তিনি জেলা আদালতে আবেদন করতে পারেন এবং জেলা আদালতে সেখানেও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বেশ খানিকটা সময় লেগে যায় এবং একের পর এক মামলার পাহাড় জমতে থাকে। সেই কারণে সেই মামলার জেলা আদালতে নিষ্পত্তি করতে 5 থেকে 7 বছর পর্যন্ত লেগে যেতে পারে এবং দেখা যাচ্ছে যে জেলা আদালতে যদি এই মামলা আবার যদি কারোর বিপক্ষে যায় হাইকোর্টে তারা আবেদন করতে পারেন এবং বিভিন্ন রাজ্যের যে হাইকোর্টগুলো রয়েছে সেই হাইকোর্ট তারা এই মামলাটা কতটা শুনবেন সেটা নিয়েও একটা যেমন প্রশ্ন রয়েছে এবং সর্বোপরি যদি কোনোভাবে হাইকোর্টগুলো তারা নির্দেশ দেন সেই নির্দেশ যদি
কার্যকর করতে না পারে এবং সেখানেও যদি পক্ষ বিপক্ষ তৈরি হয় এবং সেই বিপক্ষে অর্থাৎ যিনি মামলায় পরাজিত হয়েছেন তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে যেতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট এই দেওয়ানি মামলা তারা শুনতে পারেন কিনা এবং সেই সংবিধানের সেই ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে কিনা। কিন্তু সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত, সমস্ত মামলা সেটা ক্রিমিনাল হতে পারে, এডুকেশন হতে পারে, পলিটিক্যাল নন পলিটিক্যাল সমস্ত মামলা যেমন শুনতে পারে, সংবিধানে তাকেও সেই ক্ষমতা দেওয়া রয়েছে। সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে অবশ্যই দেওয়ানি মামলা শুনতে পারেন। এখন সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলা কতদিন সময় লাগবে সেটাও কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিষয়। তাই স্বাভাবিকভাবেই দেওয়ানি মামলার আগে যদি বিষয়টা নিজেদের মধ্যে যদি বোঝাপড়ার মধ্যে সমাধান হয়ে যায় তাহলে কোনো কথা নেই। কিন্তু যখনই এই মামলা আদালতের কাঠগোড়ায় গিয়ে পৌঁছবে বা আদালতের দরজায় গিয়ে যখন পৌঁছবে, এই দেওয়ানি মামলা নিষ্পত্তি করতে বহু মানুষকে চলে যেতে হয়েছে। অর্থাৎ যিনি হয়তো মামলা করেছেন সেই মামলা তিনি চালানোর সময়কালে দেখা যাচ্ছে হঠাৎই তিনি অসুস্থ হলেন বা অনেক সময় হয়তো মারা গেলেন। তাই স্বাভাবিকভাবেই এই মামলা নিষ্পত্তি হওয়াটা কিন্তু একেবারে কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ দেওয়ানি মামলা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 10 বছরের নয়, দেওয়ানি মামলা কিন্তু বছরের পর বছর ঘুরতে থাকে। ক্রিমিনাল মামলা যেমন আমরা দেখেছি যে এক ঝটকায় সেই মামলা নিষ্পত্তি হয়ে যেতে পারে, কিন্তু দেওয়ানি মামলা বছরের পর বছর, যেখানে বলা হয় সেই পুরনো একটা ডায়লগ রয়েছে হিন্দি সিনেমার, তারিখ পে তারিখ তারিখ পে তারিখ। দেওয়ানি মামলা কিন্তু একেবারেই এক্ষেত্রে বলা যেতে পারে দেওয়ানি মামলার সাথে এই যে ডায়লগ বা এই যে প্রবাদটা রয়েছে, এই প্রবাদে একে অপরের সাথে কিন্তু যুক্ত রয়েছে। তাই দেওয়ানি মামলার অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান। আপনারা কোন বিষয়টি জানতে চাইছেন সে বিষয়টা যদি আপনারা জানান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনার দেওয়া ওই বিষয়টা যেটা নিয়ে হয়তো আপনার সমস্যা হচ্ছে সেই সমস্যাটা কতটা সমাধান করা যায় সেই প্রচেষ্টা আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাকে পৌঁছে দেবো।